ভারতীয় উপমহাদেশের ইতিহাসে পলাশী যুদ্ধ একটি ঐতিহাসিক ঘটনা। এই যুদ্ধে ক্ষমতার লোভে নবাবের বিরুদ্ধাচরণ করে উপমহাদেশের ইতিহাসে বিশ্বাসঘাতকতার সেরা নজির হয়ে আছেন মীর জাফর আলী খান। আজ আমরা মীর জাফর আলী খানের পরবর্তী পরিণতি সম্পর্কেই জানব। 1757 সালের 23 জুন কুচক্রী মীর জাফর ও তার সাঙ্গপাঙ্গদের জঘন্য বিশ্বাসঘাতকতা ও রাজদ্রোহের কারণে পলাশীর যুদ্ধে মুষ্টিমেয় ইংরেজ সৈন্যের কাছে পরাজিত ও বন্দী হন নবাব সিরাজউদ্দৌলা। এর কিছুকাল পরেই ইংরেজ সেনাপ্রধান কর্নেল রবার্ট ক্লাইভ প্রকাশ্য দরবারে মীর জাফরকে নবাব সিরাজউদ্দৌলার মসনদে বসান। তার তখন নতুন নাম হয় সুজাউল মুলক হিসামউদ্দৌলা মীর মোহাম্মদ জাফর আলী খান মোহাব্বত জং, অর্থাৎ দেশের সাহসী, সাম্রাজ্যের তরবারি সংগ্রামে ভয়ঙ্কর মীর মোহাম্মদ জাফর আলী খান। পুত্র মিরনের প্রবল আগ্রহে তাকে শাহাম্মত জং বা সংগ্রামে সাহসী উপাধি প্রদান করা হয়। মসনদে বসানোর পর ক্লাইভ এ দেশের প্রচলিত রীতি অনুসারে নবাবকে আনুষ্ঠানিক নজরানা প্রদান করে তার প্রতি আনুগত্য প্রদর্শন করেন। এর আগে মীর জাফর ক্লাইভের সাথে গোপন চুক্তির শর্তানুসারে নবাব সিরাজউদ্দৌলার অধিকারে থাকা সরকারি রাজভাণ্ডার ও সেখানে প্রাপ্ত সম্পদের দখল ও ভাগাভাগির কাজে আত্মনিয়োগ করেন। এই সরকারি ভাণ্ডারে 1,76,00,000 টাকা রৌপ্য মুদ্রায়, 32 লাখ টাকা স্বর্ণ মুদ্রায়, 2 সিন্দুক ভর্তি সোনার পাতা, 4 সিন্দুক ভর্তি হীরা জহরত ও অপেক্ষাকৃত ছোট 2 সিন্দুক ভর্তি মণিমুক্তা পাওয়া যায়। আরো জানা যায়, নবাবের হারেমে একটি গোপন ভাণ্ডারে আরো 8 কোটি টাকা ছিল। ক্লাইভকে চালাকির মাধ্যমে বঞ্চিত করে এই 8 কোটি টাকার সবই মীর জাফর, আমির বেগ, রামচাঁদ ও নবকৃষ্ণ নিজেদের মধ্যে ভাগ করে নেন। মসনদে বসার পর মীর জাফর সীমাহীন ভোগবিলাসে নিমগ্ন হন। দেশে সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক অবস্থার নিয়ন্ত্রণ, সশস্ত্র বাহিনীর বেতন পরিশোধ বা কৃষকদের অবস্থার উন্নতির কোনো চিন্তাই তার মনে উদয় হয়নি। অবস্থা এমন দাঁড়িয়ে যায় যে বেতনের অভাবে সৈন্যরা তাদের অসহায় ঘোড়াগুলোকে খাবারের জন্য মাঠে ছেড়ে দিতে বাধ্য হতো। রাজ্যের এই কঠিন অবস্থায় রাজত্বের 1 বছর 3 মাস অতিক্রান্ত না হতেই সৈন্যরা ধৈর্যহীন হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। এর ফলে মীর জাফরের বড় ভাই মীর কাজিম ও প্রধান সেনাপতিদের মধ্যে অন্যতম খাজা আব্দুল হাদি মীর জাফরের কুটিল চক্রান্তের শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারায়। কিন্তু তাতেও মীর জাফর এবং তার পুত্রের ভোগ সর্বস্ব প্রকৃতির কোনো পরিবর্তন হয়নি। তারা উভয়েই জনগণের কাছে ঘৃণার পাত্রে পরিণত হন। ইংরেজরা তখন তাদের নিয়ে বেশ মুশকিলে পড়ে যায়। ইংরেজরা তখন তাকে অপসারণের কথা চিন্তা করতে লাগে, কিন্তু এক্ষেত্রে তার স্থানে কাকে বসাবে? মীর জাফরের পুত্র মিরন অপদার্থতায় তার পিতার চেয়েও বেশি ছিল। তাছাড়া তিনি ইংরেজদেরকে কোনো গুরুত্বই দিতেন না। এদিকে তখন পূর্ণিয়া নিয়ে মহাবিপদে পড়েন মীর জাফর এবং তার পুত্র। পূর্ণিয়ার শাসনকর্তা ও মিরনের সারা জীবনের দুষ্কর্মের সাথী সৈয়দ খাদিম হাসান খান বিদ্রোহী হয়ে গেলেন। ইংরেজ কর্মকর্তার অধীনে বিরাট এক বাহিনী নিয়ে মিরন তখন খাদিমকে শায়েস্তা করতে যান। সংবাদ পেয়ে খাদিম তার সৈন্যবাহিনী ও ধন সম্পদ নিয়ে আজিমাবাদ, পাটনার দিকে পালিয়ে যান। মিরন ইংরেজদের সাথে নিয়ে তাকে ধাওয়া করতে থাকলে ভয় পেয়ে খাদিম পাটনা থেকে বেশ দূরে গঙ্গার উত্তরে জঙ্গলাকীর্ণ এক জায়গায় গিয়ে আত্মগোপন করেন। মিরনও সে সময় এক জঙ্গলে শিবির স্থাপন করেন। উদ্দেশ্য খাদিমকে চিরতরে দুনিয়া থেকেই সরিয়ে দেয়া। কিন্তু সেই মহান উদ্দেশ্য সাধন করার আগে তিনি নিজেই পৃথিবী ছেড়ে চলে যান। ইংরেজদের পরম বন্ধু ও সে যুগের প্রখ্যাত ঐতিহাসিক সৈয়দ গোলাম হোসেন তবতবাই তার বিখ্যাত গ্রন্থ সিয়ার উল মুতাক্ষিরিন এ উল্লেখ করেছেন যে ঝড় বৃষ্টিময় এক মহা দুর্যোগের রাতে তাঁবুতে বিশ্রামরত অবস্থায় হঠাৎ বজ্রাঘাতে মিরন মারা যান। মিরনের এই ঘটনার সাথে পরোক্ষভাবে জড়িত আরেকটি ঘটনাও এই লেখক তার গ্রন্থে অনেক জোর দিয়ে বলেন। নবাবী লাভের পরপরই মীর জাফর ও মিরনের নির্দেশে নবাব সিরাজের মা আমেনা বেগম ও খালা ঘসেটি বেগমকে বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে হত্যা করা হয়। 1760 সালে ইংরেজ কর্মকর্তা হলওয়েল ব্রিটেনে কর্তৃপক্ষের কাছে যে নথি পেশ করেন তাতে বলা আছে যে মীর জাফর ঘসেটি বেগম, আমেনা বেগম প্রমুখ সম্ভ্রান্ত নবাব বংশীয় মহিলাকে ঢাকার রাজকারাগারে নিষ্ঠুরভাবে হত্যা করেছেন। মিরনের মৃত্যুর পরে কয়েক মাসের বেশি মীর জাফর মসনদে থাকতে পারেননি। ইংরেজরা তাকে ক্ষমতাচ্যুত করে তার জামাতা মীর কাসিমকে সিংহাসনে বসায়। মীর কাসিম তার শ্বশুরের মতো মেরুদণ্ডহীন ছিলেন না। তার স্বাধীনচেতা মনোভাবের কারণে ইংরেজদের সাথে তার বিরোধ বাধে। তাকে কোণঠাসা করে ইংরেজরা পুনরায় মীর জাফরকে মসনদে বসান। নির্লজ্জ মীর জাফর তা গ্রহণ করেন এবং নবাব সিরাজের হারেমে প্রাপ্ত
অর্থ ও তরুণীদের নিয়ে আবার আরামে দিন কাটাতে থাকেন। ৭৩ বছর বয়সেই রোগাক্রান্ত হয়ে মীর জাফরের শরীর ভেঙে যায়। মহারাজ নন্দকুমার নামে এক কুচক্রী ব্রাহ্মণ তখন তার প্রধানমন্ত্রী ছিল। সেই তখন মাত্র 10 কিংবা 12,000 টাকার বিনিময়ে ফরাসিদের চন্দননগর দুর্গ ইংরেজের হাতে তুলে দিয়েছিল। এই অতি ধূর্ত লোকটির প্রভাব তার উপর এত বেশি ছিল যে মৃত্যুর আগে কঠিন কুষ্ঠরোগে আক্রান্ত হলে মীর জাফর একজন সৈয়দ হয়েও হিন্দুদের দেবী কিরিটেশ্বরীর পাদদক পান করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বংশ বিবেচনায় মীর জাফররা ছিলেন ইরাকের নাজাফ শহরের সৈয়দ। শেষের দিকে তার বংশধররা মীর উপাধি ধারণ করা বাদ দিয়ে অপেক্ষাকৃত কম বৈশিষ্ট্য সূচক মির্জা উপাধি ধারণ করতে থাকে। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট আলোড়ন সৃষ্টিকারী ইস্কান্দার মির্জা ছিলেন মীর জাফরেরই বংশের লোক। শুধু একজন মানুষের লোভের কারণে পুরো একটি উপমহাদেশের ইতিহাস কিভাবে পরিবর্তিত হতে পারে তার উৎকৃষ্টতম উদাহরণ বিশ্বাসঘাতক মীর জাফর। সেই জন্য আজও যে কোনো অবিশ্বাসী বা অবিশ্বস্ত লোককে মীর জাফর বলে অভিহিত করা হয়।